তো দেখো, নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল। তো আশা করি ভালো আছো। তোমাদের ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি ভালো চলছে। তো ঝাড়খণ্ড টেটে কিন্তু 15 নাম্বার হিন্দিতে রয়েছে। সে লেভেল 1 লেভেল 2 বোথ একই জিনিস, একই সিলেবাস। তো এক্ষেত্রে আমরা কিন্তু 15তে 15 পেতে পারি যদি একটু ভালো করে সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করি। তো যারা আমাদের কাছে পড়ছে তারা আশা করি অনেক হেল্পফুল, এবং আমিও চাইবো যে তোমরা আমাদের সাথে জয়েন করো। তোমরাও ঝাড়খণ্ড টেটের যে হিন্দি, সেখানে 15তে 15 স্কোর করো। তো যাতে করে তোমাদের সুবিধা হয়, যার জন্য আজকে আমি তোমাদের জন্য একটা হিন্দির উপরে ভিডিও নিয়ে এসেছি, হিন্দি গ্রামার বেসিক্যালি। তো সেখানে আমরা কিভাবে 15তে 15 স্কোর করব, তো সে পদ্ধতি আমি কিন্তু আমার ক্লাসে আলোচনা করছি। যারা জয়েন করোনি তারা কিন্তু জয়েন করে যেতে পারো, আর যেসব বন্ধু নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের যে ভিডিও নিয়ে আমি আলোচনা করব তোমাদের সামনে, সেটা হচ্ছে শব্দ বিচার হিন্দিতে। দেখো, খুব সহজেই কিন্তু আমরা 15তে 15 স্কোর করতে পারবো। একটু সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন আমাদেরকে করতে হবে, একটু ট্যাকটিস অবলম্বন করতে হবে। তো দেখো, শব্দ বিচার আমরা খুব সহজে কিভাবে মনে রাখতে পারবো, আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর যাই হোক, একটা যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কमेंट করবে। দেখো, एक से अधिक वर्णों के सार्थक समूह को শব্দ कहते हैं। অর্থাৎ আমরা ইংরেজিতে যেমন ওয়ার্ড বলি, ওয়ার্ড মানে হচ্ছে অনেকগুলো লেটার যখন পাশাপাশি বসে একটা মিনিং তৈরি করে, সেটাকে আমরা ওয়ার্ড বলি। হিন্দির ক্ষেত্রেও সেম, বাংলার ক্ষেত্রেও সেম, ঠিক আছে? তো অনেকগুলো বর্ণ যখন পাশাপাশি বসে একটা সার্থক রূপ দেয়, সেটাই হচ্ছে শব্দ। जैसे मैं, ब, राम, दिल्ली, लोटा, पंकज, पुस्तक इत्यादि। तो हिंदी भाषा में शब्दों का वर्गीकरण 4 आधारों पर किया जाता है। তো আবার কোথাও কোথাও 5 আধারও পর ভাগ করা হয়, ঠিক আছে? তো এখানে প্রয়োগ কি আধার पर একটা হতে পারে। তো দেখো আমাদের কি কি ভাগ রয়েছে আমার আলোচনাতে, আজকে কি কি ভাগ রয়েছে দেখো। যে প্রথম যে ভাগটা রয়েছে अर्थ की आधार पर, विकार অর্থাৎ व्याकरण प्रयोग की आधार पर, যেটা হচ্ছে विकार की आधार पर, उत्पत्ति के आधार पर, बनावट के आधार पर, আবার অনেক সময় যেটাকে प्रयोग की आधार पर বলে, ঠিক আছে? प्रयोग की आधार पर, ওকে। তো এই আধারের উপরেও কিন্তু আমরা শব্দকে ভাগ করে থাকি। দেখো, প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে अर्थ की आधार पर। অর্থর মিনিং এর উপর বেস করে আমরা শব্দকে দুই ভাগে ভাগ করছি। কি রকম দেখো, এখানে যে अर्थ की आधार पर शब्दों को दो भेद होते हैं। তাহলে এর দুটো ভাগ রয়েছে, অর্থে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে সার্থক, আর একটা হচ্ছে নিরর্থক, ঠিক আছে? তো একটা হচ্ছে সার্থক, একটা হচ্ছে কিন্তু নিরর্থক। দেখো, সার্থক শব্দ আমরা কাকে বলি, কোনগুলোকে আমরা সার্থক শব্দ বলবো দেখো। তো সার্থক যেটা রয়েছে, প্রথম যেটা রয়েছে, जिन शब्दों का कोई अर्थ निकलता है तो उसे सार्थक शब्द कहते हैं। তো মানে কি, যে যে শব্দটার কোনো অর্থ থাকবে, ঠিক আছে, যার মিনিং থাকবে, जैसे খানা, ঘর, বিদ্যালয়, পুস্তক, কার ইত্যাদি। তো এর একটা মিনিং থাকবে, সার্থক শব্দ। হুম, তো এটাকে বলছি আমরা সার্থক শব্দ। আর রয়েছে কি নিরর্থক শব্দ। নিরর্থক শব্দ মানে আমরা কোনটাকে বলি, তো জিন শব্দों का अर्थ नहीं निकलता है, মানে যার কোনো মিনিংই থাকে না, ঠিক আছে? যেমন হামল, কিন্তু আমরা এটাকে যদি আমরা বাচ্চাদের তো জাম্বেল ওয়ার্ড শেখাই। তো সেক্ষেত্রে সেম একই জিনিস, জাম্বেল ওয়ার্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি নিরর্থক। আর সেটা যখন মিনিংফুল হয়েছে, জাম্বেলটাকে অ্যারেঞ্জ করে রিঅ্যারেঞ্জ করে যখন আমরা করি, তো সেটা হয়ে যাচ্ছে সার্থক শব্দ। লমক, ঠমক, পুলটা, এগুলো হচ্ছে কি নিরর্থক শব্দ, যার কোনো মানেই হয় না, ঠিক আছে? তো এরপরে যেটা দেখো, বিকার কি আধার पर, व्याकरण प्रयोग के आधार पर বা বিকার কে আধার पर। তো এখানে দেখো, যে ব্যাকরণের প্রয়োগের উপর বেস করে বা বিকারের উপর বেস করে আমরা অর্থকে দুটি ভাগে ভাগ করছি। বিকার কে আধার पर শব্দों के दो भेद होते हैं, মানে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে বিকারী শব্দ, একটা হচ্ছে অবিকারী শব্দ, ঠিক আছে? বিকারী আর অবিকারী। তো বিকারী মানে কি দেখো, তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বিকারী শব্দ। তাহলে হচ্ছে जो शब्द लिंग, वचन तथा काल से प्रभावित होकर अपना रूप बदलते हैं, মানে কোনো একটা শব্দ, যে শব্দটা লিঙ্গ, বচন, কাল
কারক ইত্যাদির ওপর বেস করে পরিবর্তন হয়। ঠিক আছে, তো এগুলোকে আমরা বিকারী শব্দ বলছি। যেমন ধরো সংজ্ঞা, সর্বনাম, বিশেষণ, ক্রিया, ये 4 प्रकार की বিকারী শব্দ होते हैं। তো এগুলো হচ্ছে 4 প্রকারের বিকারী শব্দ। तो क्योंकि लिंग, वचन तथा काल বা কারক की दृष्टि से इनमें विकार उत्पन्न होता है। তো এটাকে বলছি যে यानी इसका रूप बदल जाता है। তো এটাকে বলছি আমরা বিকারী শব্দ। ঠিক আছে, মানে এটার রূপ পরিবর্তন হয়, লিঙ্গ, বচন, পুরুষ, ভেদ ইত্যাদি যোগ করে এটার কিন্তু পরিবর্তন। যেমন ধরো আমাদের যদি উদাহরণ হিসাবে বলি, যেমন ধরো আমরা একটা শব্দ লিখছি লড়কা, ঠিক আছে, আমি বাংলাতে লিখলাম, এটা হচ্ছে কি পুংলিঙ্গ শব্দ। যদি আমরা একটা মানে লিঙ্গ পরিবর্তন করি তাহলে এটা কি হয়ে যাবে লড়কি, এটা কি হয়ে গেল লড়কি। ঠিক আছে, এরপর ধরো যদি এটাকে আমরা ধরো তোমার বচন, তাহলে কি হচ্ছে লড়কে। আবার ধরো যদি এটা কারকের সাথে যুক্ত করি তাহলে হচ্ছে লড়কো সে বা লড়কো নে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলছি বিকারী শব্দ। দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে শব্দগুলোর। এবার দেখো অবিকারী। ঠিক আছে, অবিকারী শব্দটা কেমন তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা যদি স্টাডি ম্যাটেরিয়ালস হিসাবে চাও তো অবশ্যই আমাকে ট্যাক্স করতে পারো। তো দেখো এখানে হচ্ছে অবিকারী শব্দ যেটা রয়েছে, তো দেখো, तो जो शब्द लिंग, वचन तथा काल से प्रभावित नहीं होते तथा हर स्थिति में जो की तो बने रहे हैं। ঠিক আছে, মানে হচ্ছে যেটা থাকবে সেটাই হবে, মানে যে ছিল তাই থাকবে, লিঙ্গ, বচন তথা কাল যোগ করলে এর কোনো পরিবর্তন হয় না। उन्हें अभिकारी शब्द यानी अव्यय कहते हैं। একে আমরা অব্যয় বলি। ঠিক আছে, যেখানে ক্রিয়া বিশেষণ, সম্বন্ধবোধক, समुच्चयबोधक तथा विस्मयादिबोधक शब्द अभिकारी होते हैं। जैसे कि ऊपर, नीचे, हाथ, आय और ऊपर, क्यों, क्यों तो, सुबह, इसलिए, धीरे, বাহা ইত্যাদি ইত্যাদি। যেমন ধরো মানে অর্থাৎ কি লিঙ্গ, বচন তথা কাল যোগ করলে এই শব্দটার কোনো পরিবর্তন হয় না। জৈসে থে ऐसे रहेगा, মানে যেমন ছিল তেমনই থাকবে। ধরো আমি একটা শব্দ বললাম ধীরে ধীরে। ঠিক আছে, ধীরে ধীরে। ঠিক আছে, এই যে শব্দটা, এটাকে বললাম কি যে বালক ধীরে ধীরে চলতা হ্যায়, বালক ধীরে ধীরে চলতা হ্যায়। এরপরে আমি এর সাথে একটা উদাহরণযোগ্য মানে এটাকে আমি লিঙ্গ পরিবর্তন করলাম, বালিকা ধীরে ধীরে চলতে হ্যায়, মানে চলতা হ্যায়, তাহলে বালিকা ধীরে ধীরে চলতা হ্যায়। দেখো বালক থেকে বালিকা করলাম কিন্তু ধীরে ধীরের কোনো পরিবর্তন হলো না। বা আমি এটাকে যদি আরো করি বাচ্চে, মানে এটা লিঙ্গ পরিবর্তন আমি যদি বচনে করি তাহলে বাচ্চে ধীরে ধীরে চলতে হ্যায়। দেখো কোনো পরিবর্তন হলো কি ধীরে ধীরে? কোনো পরিবর্তন হলো না, মানে যেমন ছিল তেমনই রয়েছে। এটা হচ্ছে অবিকারী শব্দ। পরের দেখা যে उत्पत्ति की आधार पर, उत्पत्ति के आधार पर शब्दों को 4 भेद होते हैं। उत्पत्ति के आधार पर शब्दों का 4 भेद होते हैं। देखा तत्सम, तद्भव, देशज, বিদেশি অর্থাৎ ফরেন ওয়ার্ড, দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ। এগুলোকে আমরা বলছি কি उत्पत्ति के आधार पर বা সূত্র या इतिहास के आधार पर শব্দর 4টি ভাগ। ঠিক আছে, দেখো এখানে বিভিন্ন বই কিন্তু বিভিন্ন রকম, তো মূল জিনিসটা হচ্ছে এটাই। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তৎসম। তো তৎসম যদি আমরা করি তৎ যুক্ত সম। ঠিক আছে, তৎসম মানে হচ্ছে কি যে উসকে সমান, কি নাম উসকে সমান, মানে ওয়ার মতোই। ঠিক আছে, তো এটা হচ্ছে তৎসম, উসকে সমান মানে কি দেখো। তো দেখো এখানে হচ্ছে সংজ্ঞাটা দেখা যাচ্ছে যে ये शब्द संस्कृत भाषा से हिंदी भाषा में जो की तो अर्थात उसे उसी रूप में लिए जाते हैं, মানে এখানে ওই রূপেই নেওয়া হয়ে থাকে। তো जिस देखो যে जिस रूप में ये संस्कृत में होते हैं,
মানে অর্থাৎ যে রূপে ওই শব্দটা সংস্কৃত ভাষাতে ছিল এখানে কিন্তু সেই শব্দটাকে সেই রূপেই নেওয়া হয়েছে। মানে संस्कृत भाषा की शब्द जो हिंदी भाषा में बिना किसी परिवर्तन के आते हैं, ঠিক আছে? মানে प्रयोग होते हैं, মানে बिना किसी परिवर्तन के प्रयोग होते हैं हिंदी भाषा में। অর্থাৎ সংস্কৃত ভাষাতে যেমন শব্দ ছিল হিন্দি ভাষাতে ঠিক তেমনই শব্দ এসেছে, ঠিক আছে? যেমন ধরো পৃথিবী, পৃথিবী, পুষ্প, বিদ্যান, গৃহা, দুগ্ধ, রবি, ঋষি, গ্রাম, सर्प, सत्य, কার্য, প্রথম ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এবার ধরো বর্গীয় ইয় দিয়ে যদি কোনো শব্দ তৈরি হয় তো সেটা কিন্তু তৎসম শব্দ, এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? বা ধরো রি দিয়ে যদি কোনো শব্দ তৈরি হয় সেটাও কিন্তু তৎসম শব্দ। এগুলা কিন্তু এইগুলো দিয়ে যে শব্দগুলো বনে বর্গীয় ইয় বা রি দিয়ে যদি কোনো শব্দ বনে সেগুলো সরাসরি কিন্তু তৎসম, তোমরা মনে রাখবে, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তদ্ভব শব্দ। তো তদ্ভব শব্দ আমরা কাকে বলবো? तद्भव शब्द माना जाए ये शब्द संस्कृत शब्दों के रूप में कुछ बदलाव की साथ हिंदी भाषा में प्रयोग होते हैं। তাহলে কি বলো? তাহলে এই শব্দটা সংস্কৃত ভাষা থেকে হিন্দি ভাষাতে এসেছে কিছু পরিবর্তন নিয়ে। মানে संस्कृत के वे शब्दों जो पाली, प्राकृत, अपभ्रंश से विकसित होते हुए हिंदी में अपनी प्रवर्तित रूप में प्रचलित है, মানে उसे तद्भव शब्द कहते हैं। মানে অর্থাৎ পালি বা প্রাকৃত বা অপভ্রংশ এইখান থেকে বিকশিত হয়ে সেটা হিন্দি ভাষাতে এসেছে, ঠিক আছে? যেমন ধরো জৈসে কেমন ধরো, যেমন ধরো এখানে আছে দেখা রয়েছে সাপ, মানে কি ছিল? সর্প। তাহলে সর্পটা কি ছিল? তদ্ভব মানে কি ছিল? তৎসম শব্দ, সেটা হয়ে গেল কি? তদ্ভব শব্দ সাপ। যেমন ধরো গ্রাম, সেটা হচ্ছে গাঁও, ঠিক আছে? সত্য, সেটা হচ্ছে সচ। যেমন ধরো কার্য, সেটা হচ্ছে কাম, ঠিক আছে? বা কর্ম থেকে কাম, ঠিক আছে? যেমন দেখো মানে হচ্ছে বর্ষ, বর্ষ থেকে চলে এসেছে বারস, ঠিক আছে? বা মাতৃ থেকে মাতা, ময়ূর থেকে ময়ূর। এই যে শব্দগুলো এগুলো হচ্ছে তদ্ভব শব্দ, অর্থাৎ একটু পরিবর্তন হয়ে এসেছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেশজ শব্দ। দেশজ শব্দ আমরা কাকে বলছি? দেশজ মিন্স হচ্ছে যেগুলো আমাদের মানে নিজের দেশের ভাষা। जिन शब्दों की মানে হচ্ছে উৎপত্তি আপনি মানে যে দেশों में होते हैं, মানে দেশজ অর্থাৎ দেশ में উৎপন্ন। তো যেসব শব্দ দেশজ সেগুলো হচ্ছে আমাদের দেশেই উৎপন্ন হয়েছে। ये शब्द भारत में विभिन्न क्षेत्रों से तथा आम बोलचाल की भाषा से लिए गए हैं। মানে আমরা যে ভাষায় কথা বলি মানে আম জনতা সেই ভাষা থেকেই সরাসরি হিন্দি ভাষাতে নেওয়া হয়েছে। তো সেগুলোকে আমরা কি বলছি? দেশজ শব্দ। যেমন ধরো পাগড়ি, পাগড়ি, খিচড়ি, জুতা, पैसा, তারপর ধরো তোমার ধরো লৌটা, খাট, থাপ্পড়, ঝোলা, এইগুলো হচ্ছে সবগুলোই কিন্তু দেশজ শব্দ। এগুলো তোমরা মনে রাখবে। তাছাড়া কিছু কিছু যেমন ধ্বন্যাত্মক শব্দ রয়েছে সেগুলোও কিন্তু দেশজ শব্দ। যেমন বাড় বাড়ানা, ঠিক আছে? লাড় খাড়ানা বা খাটপাট। তাহলে বাড় বাড়ানা, লাড় খাড়ানা, খাটপাট এগুলো সবগুলোই কিন্তু দেশজ শব্দ। এবার দেখো বিদেশি শব্দ। বিদেশি শব্দ আমরা কোনগুলোকে বলবো? যেগুলো হচ্ছে ফরেন শব্দ, বিদেশ থেকে যেগুলা সরাসরি হিন্দি ভাষাতে এসেছে, ঠিক আছে? তাহলে दूसरे देशों की भाषाओं जो हिंदी में आई आए विदेशी शब्द कहलाता है। মানে दूसरे देशों की भाषा से যেসব ভাষা সরাসরি হিন্দি ভাষাতে এসেছে তো সেগুলোকে বলছি আমরা বিদেশি শব্দ। जैसे लालटेन, स्टेशन, स्कूल, पदरी, जमीन, बंदूक, सब्जी, आदमी, वकील, सौगात, রুমাল, তোয়ালিয়া, কামরা এগুলো সবগুলোই হচ্ছে বিদেশি শব্দ। এবার দেখো বিদেশি শব্দ মানে কি? যেগুলো কোথা থেকে এগুলোকে আমরা আগত শব্দও বলে থাকি, ঠিক আছে? যেমন ধরো আরবি থেকে এসেছে, আরবি, আরবি থেকে এসেছে, ফার্সি থেকে এসেছে, তুর্কি থেকে এসেছে, পর্তুগালি শব্দ রয়েছে, তারপরে ফরাসি শব্দ রয়েছে, ইংরেজি শব্দ রয়েছে। যেমন ধরো আরবি শব্দ আকবর, আদালত, আদালত, মুকদ্দমা, ওয়াকিল এগুলো সবগুলো আরবি শব্দ।
ফার্সি শব্দ রয়েছে আদমি, মজদুর, মেহমান, কামরা, হুম, কারোবার, তারপরে বেয়াজ, এগুলো সবগুলো হচ্ছে ফার্সি শব্দ। তুর্কি শব্দ আছে উর্দু, হুম, চাকু, তোপ, হুম, বন্দুক, বারুদ, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। ইংরেজি শব্দ যেমন রেল টিকিট, স্টেশন মাস্টার, রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল, এগুলো সবগুলো ইংরেজি শব্দ। ঠিক আছে? তো এগুলো হচ্ছে বিদেশি শব্দ, মনে রাখবে। এরপরে দেখা যাচ্ছে বানাবেট কি আধার পর, হুম, এইটা এখান থেকে শব্দ ৩ ভাগ রয়েছে। বানাবেট কি আধার পর শব্দों का ৩ ভেদ होते हैं। তাহলে বানাবাটের উপর বেস করে শব্দকে ৩ ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রূঢ়, তারপরে যৌগিক আর যোগরূঢ়। ঠিক আছে? তো কোনগুলো হচ্ছে তোমার কি রূঢ় শব্দ, কোনগুলো যৌগিক শব্দ, আর কোনগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ, এগুলো জানতে হবে তোমাকে। দেখো, তো চলে যাই। তাহলে প্রথম যেটা শব্দ রয়েছে সেটা হচ্ছে রূঢ় শব্দ। রূঢ় মানে যে রুট ওয়ার্ড বলতে পারো। তাহলে এখানে ধরো वो शब्द जो परंपरा से किसी व्यक्ति, स्थान, वस्तु या प्राणी आदि के लिए प्रयोग মানে হচ্ছে হতে চল আ রাহা হ্যায়, তো এগুলোকে বলছি আমরা যোগরূঢ়। যেমন ধরো সেনা, আমরা যদি সেনা শব্দটা বলি, সেনা, মেইজ, কুরসি, ফুল ইত্যাদি, মানে রূঢ় শব্দ আরেকটু ভালোভাবে হয়েছে जो শব্দ আপনি মূল রূপ সে হতে হ্যায়, মানে এটা হচ্ছে মূল রূপেই থাকবে। একে একে কি করা যাচ্ছে দেখো, যে উনে যোগরূঢ় শব্দ कहते हैं, মানে যেটা মূল রূপেই থাকে, মানে যার জন্য প্রয়োগ হয় সেটাই। তাহলে इन शब्दों की खंड करने पर इनका कोई अर्थ नहीं निकलता, यानी खंड करने पर ये शब्द अर्थहीन हो जाते हैं। তাহলে এটাকে ভাগ করলে আমরা কোনো মিনিং পাবো না। যদি ভাগ করে দিই শব্দটাই কিন্তু অর্থহীন হয়ে যাবে। তো এটাকে বলছি আমরা যোগরূঢ়। যেমন ধরো আমরা সেনা, এই যে শব্দটাকে আমরা যদি ভাগ করে দিই, একটা হচ্ছে সে আর একটা হচ্ছে না, ভাগ করে দিলাম যা, তাহলে সে এর অর্থ কি আর না এর অর্থ কি, কোনো মিনিং থাকছে না। ঠিক আছে? যেমন ধরো ফুল, তাহলে হচ্ছে ফ এর রস্য ল, আমরা এটাকে যদি ভাগ করে দিই তাহলে ফ আর ল হয়ে গেল, এটার কোনো অর্থ নেই। তাহলে এটাকে আমরা রূঢ় শব্দ বলছি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ মিন্স হচ্ছে যেটাকে আমরা কম্পাউন্ড বলি, অর্থাৎ দুটো শব্দের মিল। ঠিক আছে? তাহলে যৌগিক শব্দ কাকে বলছি? যৌগিক ইয়ানা যোগ সে বননে वाला, অর্থাৎ যে শব্দটা আমাদের কি দ্বারা, যোগ দ্বারা বনে। তাহলে যে বহু শব্দ जो, হুম, दो या दो से अधिक शब्दों की যোগ সে बनते हैं, মানে দুটো অথবা তার বেশি শব্দ দিয়ে যে শব্দটা বনে, তো সেটাকেই আমরা কিন্তু যৌগিক শব্দ বলছি। তো उन्हें যৌগিক শব্দ कहते हैं। তাহলে इन शब्दों के खंड किए जा सकते हैं, মানে আমরা এটাকে ভাঙতে পারি, কিন্তু রূঢ় শব্দ আমরা এটাকে ভাঙতে পারি না। तो खंडित शब्दों के भी अर्थ होते हैं। তাহলে খণ্ডিত মানে যেটাকে আমি ভাঙলাম, সেই ভাঙা শব্দটারও অর্থ থাকে। তাহলে इन शब्दों की रचना सर्ग, प्रत्यय, संधि तथा समाज के द्वारा होती है। তাহলে এটা কি হচ্ছে বলতো, আমাদের যৌগিক শব্দ, মানে এগুলো দ্বারা এই শব্দগুলো বনে, সন্ধি, সমাস, বা প্রত্যয়, এগুলো নিয়ে কিন্তু এই শব্দগুলো বনে। ঠিক আছে? যেমন ধরো ভোজনালয়, একটা উদাহরণ, ভোজনালয় মিন্স হচ্ছে ভোজন কা গৃহ। ঠিক আছে? ভোজনালয় মিন্স হচ্ছে ভোজন কা গৃহ বা ঘর। যেমন ধরো সেনাপতি। ওকে? তো এগুলো হচ্ছে তোমার কি বলতো, যৌগিক শব্দ। ওকে? এরপর দেখো একটা রয়েছে সেটা হচ্ছে যোগরূঢ় শব্দ। ঠিক আছে? এখানে ডাইরেক্ট তাহলে যোগরূঢ় শব্দ কাকে বলছি? যোগরূঢ় শব্দ হচ্ছে जो যৌগিক শব্দ एक ही अर्थ में रूढ़ या निश्चित हो जाते हैं, তাহলে उन्हें যোগরূঢ় শব্দ कहते हैं। দেখো, যেমন ধরো জলজ, লম্বোদর, পীতাম্বর, তো এই শব্দগুলোকে বলছি আমরা যোগরূঢ় শব্দ। তাহলে সবই বহুব্রী সমাস শব্দ रचना के दृष्टि से যোগরূঢ় শব্দ কি শ্রেণী মে আতে হ্যাঁ, যতগুলো বহুব্রী সমাসের উদাহরণ সবগুলোই হচ্ছে যোগরূঢ় শব্দ। তাহলে এখানে হচ্ছে যোগরূঢ় শব্দ তোমাকে মনে রাখতে হবে। দেখো, তাহলে এখানে রয়েছে, দেখো এখানে আছে যোগরূঢ়। তাহলে যোগরূঢ় শব্দ আমরা কাকে বলছি? যে যতগুলো তোমার কি রয়েছে বলতো, মানে বহুব্রী সমাসের উদাহরণ, তাহলে সবগুলোই হচ্ছে কিন্তু তোমার কি যোগরূঢ় শব্দের উদাহরণ। ঠিক আছে? তাহলে হচ্ছে বহুব্রীহি। ঠিক আছে? বহুব্রীহি সমাসের উদাহরণ সবগুলোই হচ্ছে যোগরূঢ়, মানে হচ্ছে
শব্দ, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হিন্দির একটা ক্লাস। আজকে আমি তোমাদের সাথে একটা ডেমো ক্লাস নিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি লাইক করো, হুম? তো অবশ্যই আমি কিন্তু পরে আমার হিন্দি ক্লাসের নেক্সট ভিডিওগুলো তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ।